নমস্কার, সমস্ত শ্রোতা বন্ধুকে আমার প্রচেষ্টায় স্বাগত। আজ নিয়ে এসেছি সুবোধ ঘোষের লেখা যৌতুক গৃহের দ্বিতীয় পর্ব। প্রথম পর্বে মাধুরী এবং শতদলের 7 বছর বিবাহিত জীবনের বিচ্ছেদের 5 বছর পর হঠাৎই রাজপুর জংশনের প্ল্যাটফর্মের ওয়েটিং রুমে অপ্রত্যাশিতভাবেই দেখা হয়ে যায়। দুজনেই অপ্রস্তুতে পড়ে যায়, যদিও কিছুক্ষণ পর তারা কিছুটা স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। কিছু কথাবার্তা হওয়ার পর শতদল নিজের জন্য চায়ের অর্ডার করে। তারপর টেবিলের ওপর ট্রে সমেত চায়ের সরঞ্জাম রেখে চলে যায় বয়। তৃষ্ণার্ত দৃষ্টি তুলে চায়ের পাত্রের দিকে একবার তাকায় শতদল, কিন্তু পর মুহূর্তেই যেন একটা বাধা পেয়ে দৃষ্টি ফিরিয়ে নেয়। ট্রের ওপর 2টি চায়ের পেয়ালা। কি ভয়ানক বিদ্রূপ! কোন বুদ্ধিতে বয়টা 2টি চায়ের পেয়ালা দিয়ে গেল কে জানে। সেরকম কোনো নির্দেশ তো বয়কে দেয়নি শতদল। চা খাওয়াও আর সম্ভব হলো না। সোজাসুজি তাকিয়ে না দেখুক, মাধুরী যেন মনের চোখ দিয়ে স্পষ্ট করেই দেখতে পাচ্ছে খাবার স্পর্শ করছে না শতদল, চাও বোধহয় খাবে না। বয়টা 1 নম্বরের মুখ্য। চাটা যদি ঢেলে দিয়ে যেত তবে ভদ্রলোক বোধহয় এরকম কুণ্ঠিত হয়ে বসে থাকতেন না। কিন্তু এত কুণ্ঠাই বা কেন? এ তো আর মধুপুর নয়, সেজমামার বাসাও নয়, আর সেই বড়দিনের ছুটির দিনটাও নয়। বড়দিনের ছুটিতে মধুপুরে সেজমামার ওখানে বেড়াতে গিয়েছিল শতদল আর মাধুরী। প্রথম দিনেই দুর্ঘটনাটা ঘটেছিল, অনেকটা এই রকমই নিঃশব্দ প্রতিবাদের মতো। চা না খেয়ে সারা সকালটা বাগানের একটা ঝাউয়ের নিচে চেয়ার টেনে বসে রইল শতদল। প্রতিবাদের কারণ, বাড়িতে এত লোক থাকতে আর সবার উপর মাধুরী থাকতেও শতদলকে চা দিয়ে গেল বাড়ির চাকর। রহস্যটা যখন ধরা পড়ল, বাড়ির শুদ্ধ লোক তখন লজ্জায় অপ্রস্তুত হয়ে গেল। সবচেয়ে বেশি বকুনি খেল মাধুরী। মামিমা বকলেন, সেজমামা বকলেন, এমনকি স্বল্পভাষী বড়দাও বললেন, যখন জানিস যে তুই নিজের হাতে চা না এনে দিলে শতদল অসন্তুষ্ট হয়, তখন কেন? কিন্তু এটা ওয়েটিং রুম, সেজমামার বাসা নয়। অভিমানী স্বামীর মতো এমন ঘুরিয়ে এভাবে পড়ে থাকা আজ আর শতদলকে একটুও মানায় না। কিন্তু কী আশ্চর্য, এই বিস্তৃষ্য অভিমানের আবেদন ওয়েটিং রুমের অন্তর যেন স্পর্শ করছে। রঙ্গমঞ্চের একটি নাটকাঙ্কের দৃশ্যের মতো কৃত্রিম হয়েও ঘটনাটা সত্যি সত্যিই মান অভিমানের দাবি নিয়ে যেন প্রাণময় হয়ে ওঠে। মাধুরীকে এখানে ধমক দিয়ে কর্তব্য স্মরণ করিয়ে দেবার কেউ নেই, তবু নিজের মনের গভীরে কান পেতে শুনতে পায় কেউ যেন তাকে কর্তব্য স্মরণ করিয়ে দিচ্ছে। খাবার খাচ্ছ না কেন? বড় কোমল ও মৃদু অনুনয়ের সুর ছিল মাধুরীর কথায়। শতদল শান্তভাবেই উত্তর দেয়, না, এত রাত্রে আর এসব খাবো না। তবে শুধু চা খাও? হ্যাঁ, চা অবশ্য খেতে পারি। তুমি খাবে না? মাধুরীর মুখে হাসির ছায়া পড়ে। আমার কি চা খাওয়ার কথা ছিল? শতদল লজ্জিতভাবে হাসে। তা অবশ্য ছিল না, কিন্তু বয়টা যখন ভুল করে 2টো পেয়ালা দিয়েই গেছে, তখন 1 পেয়ালা চা আমার খাওয়াই উচিত, এই তো। মাধুরীর কথার মধ্যে কোনো সংকোচ বা জড়তা ছিল না। হেসে হেসে কথাগুলি বলতে পারে মাধুরী। শতদল বলে, আমি তো তাই মনে করি। বয়টার আর কি দোষ বলো? মাধুরী বলে, না, বয়কে আর দোষ দিয়ে কী লাভ। দুজনেই ক্ষণিকের মতো গম্ভীর হয়। সত্যি তো, বয়কে দোষ দিয়ে লাভ নেই। মাধুরীর কথাগুলির মধ্যে কেমন যেন একটা আক্ষেপের সুর মিশে আছে। বোধহয় বলতে চায় মাধুরী, বয়টার দোষ হবে কেন? দোষ অদৃষ্টের। নইলে আজ 5 বছর পরে এমন একটা বিশ্রী রাত্রিতে একটা ওয়েটিং রুমের চক্রান্তে পড়ে কেন এভাবে অপ্রস্তুত হতে হবে? হয় আর চুপ করে বসে থাকার শক্তি ছিল না, নয় ইচ্ছে করেই এই ওয়েটিং রুমের চক্রান্তে আত্মসমর্পণ করতে চায় মাধুরী। উঠে দাঁড়ায়, টেবিলের কাছে এগিয়ে আসে, চা তৈরি করে। সেই হাতে সেই নিপুণতা দিয়ে স্বচ্ছন্দ ও সাগ্রহে। শতদলও ওঠে,
একটা চেয়ার তুলে নিয়ে এসে টেবিলের কাছে নিজের চেয়ারের পাশে রাখে। মাধুরীর দিকে তাকিয়ে বলে, বসো। মাধুরী আপত্তি করে না। আপত্তি করার মতো জেদগুলি আর মনের মধ্যে খুঁজে পায় না। রাজপুর জংশনের ওয়েটিং রুম। দুই অনাত্মীয় নরনারীর মনের ফুলে ধীরে ধীরে দম্পতির নিভৃত নীরের মতো আবেগময় হয়ে উঠছে। বুঝতে পারলেও কেউ আর ঘটনাটাকে বাধা দিতে চায় না। শতদলের পাশের চেয়ারে বসে পড়ে মাধুরী। চায়ে চুমুক দিয়ে একটা তৃপ্তির নিঃশ্বাস ছাড়ে শতদল। শুধু চায়ের আস্বাদ পেয়ে নিশ্চয় নয়, চায়ের সঙ্গে মাধুরীর হাতের স্পর্শ মিশেছে। তৃষ্ণা মিটে যাবারই কথা। শতদল হাসি মুখে বলে, তোমার গম্ভীর ভাব দেখে সত্যি সত্যি এতক্ষণ বড় অস্বস্তি হচ্ছিল। মাধুরীও হাসে। তোমার তো অস্বস্তি হচ্ছিল, কিন্তু আমার যে কি হচ্ছিল তা আমি জানি। শতদল বলে, ভয় করছিল বুঝি? মাধুরী মাথা হেঁট করে। হ্যাঁ। শতদল বলে, ছি, ভয় করবার কি আছে? হাসতে হাসতে আলাপটা শুরু হয়েও শেষ দিকে কথাগুলি কেমন একটা করুণতার ভারে বিনমিত হয়ে যায়। মাধুরীর কথাগুলি বেদনাময় স্বীকৃতির মতো, শতদলের কথায় আশ্বাসের নিবিড়তা। সে অতীত অতীত হয়েই গেছে, আজ আর ভয় করবার কি আছে? মানুষ মরে যাবার পর যেমন তার কথা মমতা দিয়ে বিচার করা সহজ হয়ে ওঠে, আর ভুলগুলি ভুলে গিয়ে গুণগুলিকে বড় করে ভাবতে ইচ্ছে করে, শতদল আর মাধুরী বোধহয় তেমনি করেই আজ তাদের মৃত অতীতকে মমতা দিয়ে বিচার করতে পারছে। অতীতের সেই ভয়, ঘৃণা ও সংশয়ের ইতিহাস যেন নিজেরই জ্বালায় ভস্ম হয়ে সংসারের বাতাসে হারিয়ে গেছে। আজ শুধু মনে হয় সেই অতীত যেন 7 বছরের একটা রাত্রির আকাশ। তার মধ্যে ফুটে উঠেছিল ছোট বড় কত তারা, কত মধুর ও স্নিগ্ধ তার আভা। সে আকাশ একেবারে হারিয়ে গেছে ভাবতে কষ্ট হয়, বিশ্বাস করতে ইচ্ছে করে না। ফিরে পেতে ইচ্ছা করে বই কি। শতদলের মুখের দিকে তাকিয়ে মাধুরী বলে, তুমি অনেক রোগা হয়ে গেছো। তুমি নিজে কি হয়েছ? চায়ের পেয়ালাটা হাতে ধরে রেখেছিল মাধুরী। সেই দিকে তাকিয়ে শতদল অনুযোগের সুরে বলে, আঙুলগুলোর এ দশা হয়েছে কেন? কি হয়েছে? কি বিশ্রী রকমের সরু সরু হয়ে গেছে? মাধুরী লজ্জিতভাবে হাসে। আঁচলের আড়ালে হাতটা লুকিয়ে ফেলতে চায়, কিন্তু শতদল যেন একটি দুঃসহ লোভের ভুলে কাণ্ডজ্ঞান হারিয়ে মাধুরীর হাতটা টেনে নিয়ে দুহাত দিয়ে চেপে ধরে। মাধুরী আপত্তি করে না। এবারও অদ্ভুত। 7 বছরের যে জীবনকুঞ্জ একেবারে বাতিল হয়ে গেছে, আজ এতদিন পরে দেখা যায় বাতিল হয়ে গেছে তার কাঁটাগুলি, বাতিল হয়নি তার ছায়া। একটা অজানা সত্য যেন আজ হঠাৎ আবিষ্কার করে ফেলেছে শতদল। মাধুরীর মুখের দিকে তাকিয়ে বলে, তোমার মুখটি কিন্তু ঠিক সেই রকমই আছে মাধুরী, একটুও বদলায়নি। বদলে গেছে সব, শুধু সেই মুখটি বদলায়নি। বাতিল হয়ে গেছে সব, শুধু সেই ভালোবাসার মুখটি বাতিল হয়ে যায়নি। এও কি সম্ভব? হয় চোখের ছলনা, নয় কল্পনার বিভ্রম। সব ছলনা ও বিভ্রমকে মিথ্যে করে দিয়ে মাধুরীর সারা মুখে নিবিড় এক লজ্জার ছায়া রক্তাভ হয়ে ওঠে। প্রথম ভালোবাসার সম্ভাষণে চঞ্চলচিত অনুরা মেয়ের মুখের মতো নয়, বাসর কক্ষে প্রথম পরিচিতা বিরানতা বধূর মুখের মতো নয়, দীর্ঘ অদর্শনের পর স্বামীর সম্মুখে সমাদর ধন্যা নারীর মুখের মতোই। প্রণয়কুঞ্জ নয়, বাসরকক্ষ নয়, দম্পতির গৃহনিভৃত নয়, রাজপুর জংশনের ওয়েটিং রুম। তবু শতদল আর মাধুরী দুই ট্রেন যাত্রী বসে থাকে পাশাপাশি, যেন এইভাবে তারা চিরকালের সংসারের সহযাত্রী হয়ে আছে, কোনো দিন বিচ্ছিন্ন হয়নি। চা খাওয়া শেষ হয়। মাধুরী জিজ্ঞাসা করে, কাকাবাবু এখন কোথায় আছেন? তিনি দেরাদুনে বাড়ি করেছেন, এখন সেখানেই আছেন। পুটির বিয়ে হয়ে গেছে সেই রমেশের সঙ্গে। দিল্লির সেক্রেটারিয়েটে ভালোই একটা চাকরি পেয়েছে রমেশ। মাধুরীর হাতটা বড় শক্ত করে ধরেছিল শতদল, যেন 5 বছর অতীতের এক পলাতক মায়াকে অনেক সন্ধানের পর এত দিনে কাছে পেয়েছে।
দু হাত দিয়ে ধরে রেখেছে তার এক হাত, যেন আবার হারিয়ে না যায়। তুমি বিশ্বাস করো মাধুরী? কি? তোমাকে আমি ভুলিনি, ভুলতে পারা যায় না। বিশ্বাস না করার কি আছে, চোখেই তো দেখতে পাচ্ছি। কিন্তু তুমি কি? তুমি ভুলতে পেরেছ আমাকে? দু চোখ বন্ধ করে মাধুরী, যেন চারিদিকের বাস্তব সংসারের লোকচক্ষুগুলিকে অন্ধ করে দিয়ে উত্তর দেবার জন্য প্রস্তুত হয়। মাথাটা শতদলের বুকের কাছে একটু ঝুঁকে পড়ে। দু চোখের কোণে ছোট ছোট মুক্তা কণিকার মতো দুটি সজলতার বিন্দু জেগে ওঠে। দুহাতে জড়িয়ে মাধুরীর মাথাটা বুকের ওপর টেনে নেয় শতদল। বলতেই হবে মাধুরী, আমি না শুনে ছাড়ব না। হঠাৎ ছটফট করে ওঠে মাধুরী, যেন মাধুরীকে একটা আগুনের জ্বালা হঠাৎ দুহাতে জড়িয়ে ধরেছে। শতদলের হাত ছাড়িয়ে উঠে দাঁড়ায়। বাইরে শীতার্ত রাত্রির স্তব্ধতা চমকে দিয়ে প্রবল শব্দে লোহার ঘণ্টা বাজছিল ঝনঝন করে। ঘরের ভিতর আয়নাটাও কাঁপছিল, যেন জীবনের এই দুঃসাহসের ব্যভিচার সইতে না পেরে ওয়েটিং রুমটাই আর্তনাদ করে উঠেছে। ধুলিয়ান আপ প্যাসেঞ্জার এসে পড়েছে। ছুটোছুটি সারা পড়ে গেছে প্ল্যাটফর্মের উপর। এই ট্রেনেই তো ওর আসবার কথা। উদ্ভ্রান্তের মতো কথাগুলি বলতে বলতে দরজার দিকে ছুটে যায় মাধুরী। তৃতীয় যাত্রী এসে ওয়েটিং রুমে প্রবেশ করে। মাধুরীকে দেখতে পেয়েই তার সারা মুখ আনন্দে দীপ্ত হয়ে ওঠে, যেন এই অমাবৃত রাত্রির পথে এতক্ষণ পরে পান্থশালার আলোকে দেখতে পেয়েছে মাধুরী রায়ের স্বামী অনাদি রায়। মাধুরীর মুখও পুলকিত হয়ে উঠেছে, কিন্তু তখনও যেন একটু বিষণ্ণতার স্পর্শ লেগেছিল। ক্লান্ত প্রদীপের আলোকে যেমন একটি ধোঁয়ার ভাব থাকে। অনাদি রায় কিন্তু তাতেই বিচলিত হয়ে ওঠেন। মাধুরীর কাছে এগিয়ে এসে ব্যস্তভাবে প্রশ্ন করেন, শরীর টরীর ভালো বোধ করছো তো? হ্যাঁ, ভালোই আছি। অনেকক্ষণ ধরে একা একা বসে থাকতে হয়েছে না? হ্যাঁ। কি করব, ট্রেনগুলো যেরকম বেটাইমে চলছে, নইলে 2 ঘন্টা আগেই পৌঁছে যেতাম। অনাদি রায় উৎসাহের সঙ্গে একটা বেডিং খুলতে আরম্ভ করেন। মাধুরী আপত্তি করে, তুমি একটু শুয়ে নাও মাধুরী, রেস্ট পেলে শরীর ভালো বোধ করবে। থাক, আর কতক্ষণই বা। অনাদি রায় কিন্তু নিরুৎসাহিত হলেন না। বাক্স খুলে একটা মির্জাপুরি আলোয়ান বের করলেন। দুভাজ করে নিজের হাতেই আলোয়ানটা মাধুরীর গায়ে পরিপাটি করে জড়িয়ে দিলেন। এতক্ষণ চেয়ারের ওপর স্থির হয়ে বসে দেখছিল শতদল। একটা প্রহসনের দৃশ্য, নির্মম ও অশোভন। কিন্তু বেশিক্ষণ স্থির হয়ে বসে থাকা আর সম্ভব হলো না। একবার ব্যস্ত হয়ে উঠে দরজা পর্যন্ত এগিয়ে গিয়ে বাইরে উকি দিয়ে দেখে। ফিরে এসে জিনিসপত্রগুলো একবার অকারণ টানাটানি করে, যেন একটা শাস্তির কারাগারে বন্দী হয়ে শতদলের অন্তরাত্মা ছটফট করছে, যেন একটু সুস্থির হবার মতো ঠাঁই অথবা পালিয়ে যাবার মতো পথ খুঁজছে শতদল। দৃশ্যটা সত্যি সহ্য হয় না। মির্জাপুরি আলোয়ান যেন মাধুরীর পথশ্রম ক্লান্ত আত্মাকে শত অনুরাগে জড়িয়ে ধরে রয়েছে। অনাদি রায় নামে ওই সজ্জন কি গরবে গরিয়ান হয়ে বসে আছে হাসি মুখে, আর ওই মাধুরী যেন পৌরাণিক কিংবদন্তির এক নারী। স্বয়ংবরার অভিনয় মাত্র করে, কিন্তু বড়মাল্য দান করে তারই গলায়, যে তাকে লুট করে রথে তুলে নিয়ে চলে যেতে পারে। এক ভগ্ন বাহু প্রতিদ্বন্দ্বীর মতো সকল পরাভবের দীনতা নিয়ে অসহায়ভাবে তাকিয়ে থাকে শতদল। সহ্য করতে কষ্ট হয়। চলে গেলেই তো হয়, কেন বসে এত জ্বালা সহ্য করছে শতদল? যেতে পারে না একটি লোভের জন্য, মাধুরীর কাছ থেকে সেই প্রশ্নের উত্তরটা শুনে যাবার লোভ। মাধুরী তাকে ভুলতে পারেনি, মাত্র এইটুকু সত্য মাধুরীর মুখ থেকে শুনে যেতে পারলেই জয়ীর আনন্দ নিয়ে চলে যেতে পারবে শতদল। কিন্তু ইহজীবনে এই উত্তর শুনে যাবার কোনো সুযোগ আর হবে কি? অনাদি রায় ঘড়ি দেখলেন, বোধহয় ট্রেনের টাইম হয়ে এসেছে। মাধুরী তার অলস্টার জড়ালো গায়ে, কুলিও পৌঁছে গেল। পাটনার ট্রেন আসছে। স্বামীর পাশে দাঁড়িয়েছিল মাধুরী। কুলিরা চটপট জিনিসপত্রগুলি মাথায় চাপিয়ে দাঁড়ালো। রাজপুর জংশনের ওয়েটিং রুমকে শূন্য করে দিয়ে ওরা এখনই চলে যাবে।
শতদলের মনে হয় মাধুরী যেন যাবার আগে এক জ্যোতিগৃহের গায়ে আগুনের জ্বালা লাগিয়ে দিয়ে সরে পড়ছে। 7 বছরের আকাশ কি নিতান্ত মিথ্যা? তাকে কি ভুলতে পারা যায়? ছিন্ন করে দিলেই কি ভিন্ন করা যায়? এই প্রশ্নের উত্তর আর দিয়ে যাবে না মাধুরী। উত্তর দেবার আর কোনো সুযোগও নেই। কোনো দিকে না তাকিয়ে শুধু স্বামীর সঙ্গে হাসতে হাসতে এই ঘরের দুয়ার পার হয়ে চলে গেলেই তো ভালো ছিল। কিন্তু ঠিক সেইভাবে চলে যেতে পারল না মাধুরী। কুলিরা চলে গেল, অনাদি রায় এগিয়ে গেলেন, কিন্তু দরজার কাছ পর্যন্ত এসে মাধুরী যেন চরম অন্তর্ধানের আগে এই জ্যোতিগৃহের জন্যই একটা অলীক মমতার টানে একবার থমকে দাঁড়ায়। মুখ ফিরিয়ে শতদলের দিকে তাকায়, হাসি মুখে বিদায় চায়। যাই। শতদল হাসতে চেষ্টা করেও হাসতে পারে না। অনেকগুলি অভিমান আর দাবি একসঙ্গে এলোমেলো ভাবে তার কথায় ফুটে উঠতে চাইছে, কিন্তু এত কথা বলার সময় আর কই। শুধু সেই একটি প্রশ্নের উত্তর শুনে চরম জানা জেনে নিতে চায় শতদল। যাচ্ছ, কিন্তু আমার প্রশ্নের উত্তর তো দিয়ে গেলে না মাধুরী? হাসি মুছে যায়। মাধুরী বিস্মিতভাবে তাকিয়ে প্রশ্ন করে, কিসের প্রশ্ন? শতদল বলে, সত্যি ভুলে গেছ? উত্তর দেয় না মাধুরী। ভুলেই গেছে বোধহয়। 7 বছরের ইতিহাস ভুলতে পারেনি যে মাধুরী, 7 মিনিট আগের কথা সে কি ভুলে গেল? এরই মধ্যে বিশ্ব সংসারের নিয়মগুলি কি এমনই উল্টে গেল যে সব ভুলে যেতে হবে? বুঝতে পারে না শতদল। মাধুরী বলে, যাই, দেরি হয়ে যাচ্ছে। শতদলের সব কৌতূহলের লোভ যেন একটা রূঢ় আঘাতে ভেঙে যায়। এতক্ষণে মনে পড়ে মাধুরীর যে একটি পরম গন্তব্য আছে, আর দেরি করতে পারে না। 7 বছর দেরি করে দিয়েছে শতদল, এখন আর এক মুহূর্ত মাধুরীকে দেরি করে দেবার কোনো অধিকার নেই। শতদল বিমর্ষভাবে বলে, বুঝেছি, তুমি উত্তর দেবে না। মাধুরী শান্তভাবে বলে, উত্তর দেওয়া উচিত নয়। কেন? বড় অন্যায় প্রশ্ন। বুঝেছি। ছটফট করে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায় শতদল। তার অন্তরাত্মা যেন কিসের মোহে অবুঝ হয়ে আছে, যার জন্যে বারবার শুধু বুঝতে হচ্ছে। অন্যদিকে মুখ ঘুরিয়ে শতদল এক নিঃশ্বাসে এবং একটু রূঢ়ভাবে বলে, যাও, কিন্তু এরকম একটা তামাশা করে যাবার কোনো দরকার ছিল না। বড় তিক্ত শতদলের কথাগুলি। মুহূর্তের মধ্যে মাধুরীর মুখটাও কঠিন হয়ে ওঠে, ভ্রু কুঞ্চিত হয়, চুপ করে কি যেন ভেবে নেয়, কিন্তু পর মুহূর্তে আগের মতোই আবার হাস্যময় হয়ে ওঠে। বোধহয় সেই অলীক মমতার টানে এই জ্যোতিগৃহকে যাবার আগে জ্বালিয়ে দিয়ে নয়, একটু বুঝিয়ে দিয়ে আর হাসিয়ে দিয়ে যাবার জন্য প্রস্তুত হয় মাধুরী। হাতঘড়ির দিকে একবার চকিতে তাকিয়ে নিয়ে মাধুরী বলে, একবার সুধাকে নিয়ে রাজগীর বেড়াতে এসো। শতদল অপ্রস্তুতভাবে তাকায়। তারপর তোমরা দুজনে যেদিন বিদায় নেবে, আমি এসে ট্রেনে তুলে দিয়ে যাব। কেন? আমাকে একটা তামাশা দেখাবার সুযোগ তোমরাও পাবে, তাতে তোমার লাভ। মাধুরী হেসে ফেলে। লাভ কিছু নয়, তোমার মতোই হয়তো এই রকম মিছিমিছি রাগ করে কতগুলি বাজে কথা বলবো। মাত্র কয়েকটি মুহূর্ত নিষ্পলক চোখে তাকিয়ে থাকে শতদল, তারপরেই বলে ওঠে, বুঝলাম। কথাটা বেশ জোরে উচ্চারণ করে এবং সঙ্গে সঙ্গে হেসেও ফেলে শতদল। বাজে কথার অভিমান আর দাবিগুলো যেন নিজের স্বরূপ চিনতে পেরে অট্টহাস্য করে উঠেছে। এতক্ষণে সত্যিই বুঝতে পেরেছে শতদল। হাতঘড়ির দিকে তাকিয়ে সময় দেখতে থাকে এবং দরজার দিকে না তাকিয়েও বুঝতে পারে শতদল মাধুরী চলে গেল। জ্যোতিগৃহে আর আগুনের স্ফুলিঙ্গ লাগল না, লাগলো উচ্চ হাসির প্রতিধ্বনি। রাজপুর জংশনের যেন সুপ্তি ভেঙে গেল। আরেকটি আগন্তুক ট্রেনের সংকেতধ্বনিও বাজে। কলকাতা ট্রেনও এসে পড়েছে। এদিকের প্ল্যাটফর্মে নয়, উল্টো দিকে। কুলির মাথায় জিনিসপত্র চাপিয়ে শতদল দত্ত ব্যস্তভাবে চলে যায়। দুদিকের ট্রেন দুদিকে চলে যাবে। রাজপুর জংশনের শেষ রাত্রি
ক্ষণিক কলরবের পর নীরব হয়ে যাবে। এরই মধ্যে এক প্রতীক্ষাগৃহে নিভৃতে দুই ট্রেনযাত্রীর সম্পর্কের ইতিহাস নিয়ে কী যে পরীক্ষা হয়ে গেল তার সাক্ষী আর কিছু থাকবে না। কিন্তু এখনও আছে, যদিও দেখে কিছু বোঝা যায় না। ওয়েটিং রুমের টেবিলের ওপর একটি ট্রে, তার ওপর পাশাপাশি দুটো শূন্য চায়ের পেয়ালা। কোথা থেকে কারা দুজন এসে আর পাশাপাশি বসে তাদের তৃষ্ণা মিটিয়ে চলে গেছে। রাজপুত জংশন আবার ঘুমিয়ে পড়ার আগে বয় এসে তুলে নিয়ে যাবে, ধুয়ে মুছে সাজিয়ে রেখে দেবে। একটা পেয়ালা কাবার্ডের এই দিকে, আর একটা হয়তো একেবারেই ওই দিকে।